হ্যালো, হাউ আর স্টুডেন্ট? এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার ব্যয় সমন্বয় বিবরণীর দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাস শুরু করার পূর্বে আমি একটি গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে, সাপোজ রহিম এবং করিম তাদের দুই ভাইকে আমি বললাম যে তোমরা কালকে সকাল 9টায় আমার সাথে দেখা করবা, আমি একটি গুপ্তধনের খোঁজ তোমাদের দিব। তো রহিম এবং করিমের মধ্যে রহিম আমার কাছে এর পরদিন সকালে এই গুপ্তধনের খোঁজ সম্পর্কে জানার জন্য আসছে, করিম আসে নাই। তো রহিমকে আমি বলে দিলাম যে অমুক জেলার অমুক উপজেলার অমুক গ্রামে এই গুপ্তধনটা অমুক একটা গাছের নিচে আছে। একটু ভালো করে লক্ষ্য করো যে আমার কাছে রহিম আসছে, রহিমকে আমি গুপ্তধনের প্রপার লোকেশনটা বলে দিচ্ছি, কিন্তু করিম কোনো ব্যস্ততা বা কোনো কারণে বা অবহেলার কারণে সে আমার কাছে আসে না। তো এরপর দিন রহিম এবং করিম দুইজন যদি গুপ্তধন খুঁজতে যায়, তাহলে বলতো কে গুপ্তধনটা খুব ইজিলি পেয়ে যাবে কোনো কষ্ট ছাড়াই? হ্যাঁ, রাইট। যা চিন্তা করতেছো তাই, অবশ্যই রহিম পেয়ে যাবে, কারণ রহিম আমার কাছ থেকে ওই গুপ্তধন কোথায় আছে তার প্রপার লোকেশন জেনে গেছে। করিমের কি হবে? হ্যাঁ, করিম যাবে ঠিকই, কিন্তু তাকে অনেক খুঁজতে হবে। খোঁজার পর হয় সে পাবে না, আর নয়তো সে পাবে। যদি পায় তাকে অনেক কষ্টের পর সে পাবে, এবং না পাওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। আর অন্যদিকে রহিম হেসে গেলে যাবে ওই গাছের নিচ থেকে গুপ্তধন নিয়ে চলে আসবে। তো এইখান থেকে আমরা কি গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? আমি প্রথমে বলে নিচ্ছি যে এটা হচ্ছে ব্যাংক সম্বন্ধে বিবরণীর সেকেন্ড ক্লাস, তার মধ্যে ফার্স্ট আরেকটা ক্লাস নেওয়া হয়েছে, রাইট? যে স্টুডেন্ট ফার্স্ট ক্লাসটা বেসিক ক্লাসটা দেখে আসছে সে হচ্ছে আমাদের আজকের গল্পের রহিম। আর যে কোনো অবহেলা বা সে জানে না এই কারণে প্রথম ক্লাসটা ব্যাংক সম্বন্ধে বিবরণীর বেসিক প্রথম ক্লাসটা সে করে নাই, সে হচ্ছে করিম। তাহলে বুঝতেই পারতেছো রহিম এবং করিমের কতটুকু পার্থক্য। রহিম এই ক্লাসটা খুব ইজিলি বুঝবে, আই মিন যারা প্রথম ক্লাসটা একটু জেড বেসিক সম্পর্কে জেনে আসছে তারা এই ক্লাসটা রহিমের মতো খুব ইজিলি বুঝবে। আর যারা করিমের মতো প্রথম ক্লাসটা করে নাই, সে এই ক্লাসটা দেখবে, দেখার পর তার যদি সে বুঝে অনেক কষ্টের পর বুঝবে, আর না বোঝার সম্ভাবনা হচ্ছে বেশি। তো স্টুডেন্টস, যদি গল্পটা বুঝে থাকো তাহলে বুদ্ধিমানের কাজ হবে এই প্রথম ক্লাসটা যদি আমরা না দেখে থাকি তাহলে এই ক্লাসটা এই জায়গায় স্টপ রেখে আগে প্রথম বেসিক ক্লাসটা দেখে বুঝে শুনে তারপরে এই জায়গায় আসি, এটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি আমরা গল্পটা যদি আমরা বুঝতে পারি, যদি আমরা গল্পটা বুঝতে পারি, রাইট? আচ্ছা, তো এইবার আসি আমাদের ম্যাথে। আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা আজকে বেগ সমন্বয় বিবরণী মেথ সলিউশন করব। তো এই বেগ সমন্বয় বিবরণী মেথ সলিউশনে আমাদের দুইটা বইয়ের কথা বলছিলাম, এবং যে কোনো একটা বইয়ের সলিউশন করতে আমাকে বলা হবে, রাইট? আমরা একটা নবদান বই বা আমানতকারীর বইয়ের কথা বলছিলাম, আর একটা ব্যাংক বই বা ফার্স্ট বইয়ের কথা বলছিলাম, রাইট? এবং এইটাও বলছিলাম যে আমাদের কতগুলো গরমিলের সমস্যা দেওয়া থাকবে, একটা বিবরণীর মাধ্যমে সেটা সমাধান করতে হবে, এবং কোন বইয়ে আমরা সমাধান করব সেটা প্রশ্নের শুরুতে একটা লাইন দ্বারা হিন্টস আমাদের দেওয়া থাকবে। তো আজকে আমরা একটা অঙ্ক নিয়ে নিছি, অঙ্কটা আমার সামনে আমার ল্যাপটপে ওপেন করা, আমি অঙ্কটা এডিট করে আমি স্ক্রিনে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখো, আমি ল্যাপটপে দেখতেছি, রাইট? হ্যাঁ, আজকে কি অঙ্ক আমি সর্বপ্রথম পড়তেছি, একটু মনোযোগ সহকারে শোনো। জনাব রহমান জনাব রহমানের হিসাব বই থেকে 31শে ডিসেম্বর 2018 তারিখে নিম্নলিখিত তথ্যগুলো নেওয়া হয়েছে। প্রথম যে তথ্যটা দেওয়া সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। আমি বলছিলাম যে ফার্স্ট অফ অল একটা তথ্য দেওয়া থাকবে, একটা হিন্টস দেওয়া থাকবে, এটাই হচ্ছে আমাদের হিন্টস, এবং এই হিন্টস নিয়ে আমি আগের ক্লাসে কিন্তু কথা বলেছি, খুব ভালোভাবেই বলেছি যে কোন হিন্টসটাকে আমি কার বইয়ের সমস্যা সমাধান করব। তো এখানে হিন্টস হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। যে হিন্টসটা আমাদের দেওয়া থাকবে এই হিন্টসটা আমি সর্বপ্রথম লিখে নেব।
আরেকটা কথা বলা হয় নাই, আমরা এই যে ব্যাংক সমন্বয় বিবরণী করব, আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টিং এর ম্যাথের জন্য কিন্তু আমাদের এক এক ধরনের গড় হয় এবং এই গড়ের সাহায্যে আমরা কি করি, ম্যাথটা কমপ্লিট করি। ব্যাংক সমন্বয় বিবরণী ব্যতিক্রম নয়, তারও কি গড় আছে। তো এই গড়টা আমি আগেই হোয়াইট বোর্ডে লিখে রাখছিলাম, একটু ভালো করে যদি লক্ষ্য করো, এই গড়ের মেইন থিম হচ্ছে একটি বিবরণের গড় এবং দুইটা টাকার গড়, একটা ফাইনাল কলাম আর একটা হচ্ছে তাকে সহযোগিতা করবে এমন একটা কলাম। তো লক্ষ্য করো, আমরা প্রত্যেকটা ম্যাথের শুরুতে কি লিখি, উপরে ওই প্রতিষ্ঠানের নাম, তারপর ব্যাংক সমন্বয় বিবরণী, তারপর যে মাসের এবং যে বছরের যে মাসের ব্যাংক সমন্বয় ঘটেছে ওইটা, ওই হেডিং কিন্তু আমরা পারি, প্রত্যেক স্টুডেন্টই পারি, আমি ওটা লিখলাম না, যত শর্ট ফর্মে বোঝানো যায় আর কি। ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নিবা, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, নেক্সট ক্লাসে আমি আর শর্ট ফর্ম ইউজ করবো না, ফুল ফর্মে বোঝানোর ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা। তো এটা ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিপরীত গড়। এখন প্রশ্ন, স্যার ব্যাংক সমন্বয় বিপরীত গড় কি কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়, একটার জন্য কি এক এক রকম? না, সব ম্যাথের জন্য এক রকম, মানে এক একজন পদ্ধতিতে আমরা যে গড়গুলো করব সবগুলো হচ্ছে ঠিক একই রকম। ঠিক আছে, তো আমাদের প্রথম যে হিন্টসটা দেওয়া থাকবে এটা আমরা প্রথম লাইনে লিখে দিব। আমাদের হিন্টস হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। তো আমি এটা প্রথম লাইনে লিখে দিচ্ছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। আমি শর্ট ফর্মে লিখে দিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। আর এই মজার কথা হচ্ছে, তোমরা ক্লাসটা যদি সিরিয়াস নাও তাহলে ক্লাসটা দেখার সাথে সাথে তোমরাও খাতা কলম ইউজ করো। আমি যেভাবে গড় করছি তোমরা সেম এইভাবে গড় করো। আর আমি যে ফর্মটা লিখছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, আমি শর্ট ফর্ম লিখে তুমি ফুল ফর্মে লিখে ফেলো, কারণ তোমারটা হচ্ছে খাতা, রাইট? হ্যাঁ, লিখার পর আমাদের দেখবো যে কত টাকা দেওয়া আছে হিন্টসে। এই হিন্টসে বা এই এন্ট্রিতে আমাদের প্রশ্নে টাকা দেওয়া আছে 70,000 টাকা। ঠিক আছে, 70,000 টাকা। তো এই 70,000 টাকা আমরা সর্বপ্রথম ফাইনাল কলামে লিখে দিব, 70,000 টাকা। ঠিক আছে, লিখার পর আমরা চিন্তা করব যে এখন আমরা কোন বইয়ের সমস্যা সমাধান করব, নগদান বইয়ে নাকি ব্যাংক বা ফার্স্ট বইয়ে। তো আমি কিন্তু প্রথম ক্লাসে এটা বলেছিলাম, আমি আজকে আবার বলতেছি, যদি প্রশ্নে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত অথবা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, মানে অতিরিক্ত ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, এই দুইটা হিন্টস দেওয়া থাকে, তাহলে বুঝবো যে আমি নগদ বইয়ে কাজ করব, কোন বইয়ে কাজ করব, আমানতকারী বা নগদান বইয়ে কাজ করব। ঠিক আছে, তো এই হিন্টস থেকে আমি কি বুঝবো যে আমি কার বইয়ে কাজ করব, নগদের বই কাজ করব। প্রথম মেমোরিতে এটা সেটআপ করতে হবে। যেমন আমি এখন একজন স্টুডেন্ট, সাপোজ আমাকে আমার টিচার দিল ম্যাথটা করার জন্য, তো এই ম্যাথে আমার টিচার বলছে যে ম্যাথে একটা হিন্টস থাকবে, তো আমি প্রথমে হিন্টসটা খুঁজবো এবং হিন্টসটা খুঁজে আমি এটা পাইলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। তার মানে আমি এটা বুঝে ফেলছি যে স্যারকে বলছিল হিন্টস তো পেয়ে গেলাম। স্যার বলছো হিন্টসের পরে আমাদের এটা বুঝতে হবে যে এই হিন্টস দ্বারা আমরা কি বুঝি, নগদের বই কাজ করবো না ব্যাংকের বই কাজ করবো। স্যার বলছিল যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত থাকলে এটা আমরা নগদের বই কাজ করবো। তার মানে আমি এটা নগদের বই কাজ করবো। হ্যাঁ, কিসের বই কাজ করবো, নগদের বই। তো এখানে একটা কথা আছে, একটা কথা বলছিলাম, যদি আমরা নগদের বইয়ে কাজ করি যে কাজগুলো করব সম্পূর্ণ ব্যাংকের বইকে অনুসরণ করে। আবার যদি ব্যাংক বইয়ে কাজ করি যে কাজগুলো করব নগদের বইকে অনুসরণ করে, রাইট? তার মানে এই এন্ট্রি দ্বারা বুঝতেছি যে আমরা এখন নগদের লোক, কাজ করব ব্যাংকের সাথে। ব্যাংকের সাথে কাজ করব, আমি একটা एग्जांपल দেই। সাপোজ এই জায়গায় দুইজন সৈকত দাঁড়ায় আছে, আমি একজন এবং আমার পাশে একজন। তো সাপোজ আমি একজন শিক্ষক এবং সে একজন ডক্টর। তো এখন বলা হয়েছে যে আমি একটা শার্ট পরে আছি, সেও একটা শার্ট পরে আছে। তো এখন আমাকে বলা হয়েছে যে ডক্টর যে রকম শার্ট পরে আছে ঠিক আমাকেও এরকম শার্ট বানানোর জন্য। তো ডক্টরের যে শার্টটা পরছে ওই শার্টের এই জায়গায় বোতাম নাই সাপোজ। তো আমি যদি এখন তার মতো হইতে চাই, তাকে দেখে যদি আমি শুধরাইতে চাই, তাহলে আমি কি করব? ডক্টরের এই জায়গায় বোতাম নাই, আমি আমার বোতামটা মাইনাস করে ফেলবো, আমার বোতামটা আমি খুলে ফেলবো, তাহলেই ডক্টরের মতো আমি হয়ে যাব। আমরা অনেকেই যে ভুলটা করি যে ডক্টরের বোতাম নাই, গিয়ে কি করি ডক্টরের শার্টে বোতাম সেলাই করে লাগাই দিই, তাই কি হবে? হবে না। আমরা ডক্টরের সাথে কখনো বোতাম লাগাইতে যাব না।
আমি নগদের বই, আমাকে কি ব্যাংকের বইতে হিসাব করতে দিবে বা কাটাছাড়া করতে দিবে? দিবে না। আর যা করার আমার বই করতে হবে। তার মানে আমি ওর শার্টের সাথে মিলাইতেছি, সো আমার শার্টে আমি যত কাটাছাড়া করি সব আমার শার্টে করবো, ওর মধ্যে মিলাইতে হয়ে গেছে। সাপোজ ডক্টরের শার্ট এই জায়গায় কতটা ছিঁড়া, এখন যদি আমি ওই শার্টের মতো যদি আমার শার্টটা বানাতে চাই, তাহলে আমার সেই জায়গায় কি করতে হবে? চিনতে হবে। ঠিক আছে না? এটা সেম এক্সাম্পল। আমরা এখন নগদে কিন্তু যদি ব্যাংকের সাথে মিলাইতে চাই, তার মানে ব্যাংক যা যা করছে আমাকে ঠিক তাই করতে হবে। ব্যাংক একটা টাকা যোগ করছে, আমি যোগ করব। ব্যাংক একটা টাকা বিয়োগ করছে, আমিও কি করব? সেটা বিয়োগ করব। এখন সিম্পল কাজ, সে যা করবে আমি ঠিক তাই করব। ঠিক আছে? সে যদি গালে চড় দেয়, আমিও গালে চড় দিব। সে যদি চোখ বন্ধ করে রাখে, আমিও চোখ বন্ধ করে রাখবো। সিম্পল কাজ, আরেকজনকে জাস্ট খালি অনুসরণ করা। এখন এই ম্যাথটা আমি একটু সহজ উপায় দিই। এতক্ষণ যা বলছি কিছুক্ষণের জন্য মাথা থেকে ছেড়ে দাও, এই অঙ্কটা সলভ করার জন্য। এখন যে দুইটা ওয়ে বলতেছি, এই দুইটা ওয়ে মাথায় সেভ করে দাও অথবা খাতায় লিখে দাও। প্রথম ওয়ে হচ্ছে যে আমরা দেখব যে আমরা ব্যাংক থেকে টাকা বাড়ায় ফেলছি নাকি কমায় ফেলছি। আমরা ব্যাংক থেকে টাকা বাড়ায় ফেলছি নাকি কমায় ফেলছি। যদি আমরা ব্যাংক থেকে টাকা বেশি বৃদ্ধি করে ফেলি, তাহলে টাকা কমিয়ে ফেলবো। আর যদি আমরা ব্যাংক থেকে টাকা কমিয়ে ফেলি, তাহলে বৃদ্ধি করে দিব। আমি কথা বুঝতে পারছি? আমরা এইটা লক্ষ্য করব যে আমরা ব্যাংক থেকে, আমরা বলতে চাই নগদ বই কি বোঝানো হচ্ছে, যে নগদ বই ব্যাংক থেকে টাকা কি বৃদ্ধি করেছে নাকি হ্রাস করেছে। সাপোজ নগদ বই ব্যাংক থেকে টাকা বৃদ্ধি করেছে, যদি নগদান বই ব্যাংক থেকে টাকা বৃদ্ধি করে ফেলে, তো অঙ্কে সেটা হ্রাস করে ফেলবে। হ্রাস করে ফেলবে মানে বিয়োগ পাশে লিখবে। সাপোজ এখানে আরেকটা জিনিস হয়েছে, আমাদের এই এন্ট্রি লেখার পরে আমরা আগে লিখে দেবো যোগ, তারপর কিছু জায়গা ফাঁকা রেখে নিচে লিখবো বিয়োগ। তার মানে হচ্ছে আমরা যেই এন্ট্রিটা যুগের সেটা যুগের পাশে লিখবো, আর যেটা বিয়োগের সেটা বিয়োগের পাশে লিখবো। আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা যদি ব্যাংক থেকে, নগদান বই যদি ব্যাংক থেকে টাকা বৃদ্ধি করে ফেলে, তাহলে আমরা এই জায়গায় হ্রাস করে ফেলবো। আবার ব্যাংক নগদান বই যদি ব্যাংক থেকে টাকা হ্রাস করে ফেলে, মানে ব্যাংকের সমমান থেকে হ্রাস করে ফেলে, তাহলে কি আমরা বৃদ্ধি করে ফেলবো, মানে যুগের পাশে দিব। আমি কি বুঝতে পারছি? মানে আমাদের টাকা যদি ব্যাংক থেকে বেড়ে যায়, কমায় ফেলবো, কমে গেলে বাড়ায় ফেলবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাংক কোনো একটা কাজ করছে আমি জানি না, মানে নগদান বই জানে না। ব্যাংক কোনো একটা কাজ করছে, নগদান বই জানে না। কোনো একটা কাজ বলতে কি, হয় কোনো টাকা এনে যোগ করছে, না হয় কোনো টাকা সে কি করছে? বিয়োগ করছে। যদি সে যোগ করে আমি জানি না, তাহলে আমিও যোগ করব। যদি সে বিয়োগ করে, তাহলে আমিও বিয়োগ করব। দুটো ওয়ে। প্রথম ওয়ে হচ্ছে যদি ব্যাংক থেকে টাকা আমি বৃদ্ধি করে ফেলি, তাহলে হ্রাস করে ফেলবো, হ্রাস করে ফেললে বৃদ্ধি করে ফেলবো। দ্বিতীয় ওয়ে, ব্যাংক এমন একটা কাজ করছে যা আমি জানি না, ব্যাংক যোগ করলে আমিও যোগ করব, ব্যাংক বিয়োগ করলে আমিও বিয়োগ করব। এখন আমরা অঙ্কে যাই। অঙ্কে দ্বিতীয় নম্বর এন্ট্রিতে বলা আছে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি। এখানে আরেকটু মজার কথা, ইস্যুকৃত আর জমাকৃত এই দুইটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। ইস্যুকৃত মানে হচ্ছে আমি কোনো একটা চেক সাইন করে দিলাম। সাপোজ একজন পাওনাদার আমার কাছে 10,000 টাকা পাবে, তো আমি ওই পাওনাদারকে একটা চেক সাইন করে দিলাম, এবং পাওনাদার এই চেকটা নিয়ে আমার ব্যাংক থেকে 10,000 টাকা তুলে নেবে। এরকমই আমরা সাধারণত বুঝে থাকি। এটাকে বলা হয় ইস্যুকৃত। আর জমাকৃত হচ্ছে কোনো একটা দেনাদারের কাছে আমি টাকা পাইতাম, সে আমাকে কি করলো? একটা চেক দিল, আর এই চেকটা কি করলাম? আমি ব্যাংকে জমা করে দিলাম। এটা হচ্ছে জমাকৃত। ইস্যুকৃত মানে আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে বা আমার নগদ থেকে টাকা কমে যাবে। আর জমাকৃত মানে হচ্ছে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে এবং নগদে টাকা বৃদ্ধি পাবে। এটা একটু মাথায় রাখতে হবে। আমি এইটা আবার বলতেছি যে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি। একটু ভালো করে বুঝো। ধরো এখানে আমি যদি বুঝাই, তো উপরে হয়েছে না, জায়গা কোথায়? আচ্ছা আমি মুখে বলি যে 5,000 টাকার একটি ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, এখনো উপস্থাপন করা হয়নি। তার মানে ইস্যুকৃত মানে যখন আমি একজন পাওনাদারকে একটা চেক ইস্যু করে দিয়েছি, তখন আমি এইটা জানি যে এই পাওনাদার ব্যাংক থেকে টাকাটা দিয়ে তুলে নিয়ে যাবে।
তার মানে আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে, তাই নগদান যে বই আছে নগদান বই সে কি করছে 5,000 টাকা হ্রাস করে ফেলছে, মানে 5,000 টাকা কমায় ফেলছে। কিন্তু পরবর্তীতে বলতেছে যে এখনো এই চেকটা ব্যাংকে উপস্থাপন হয়নি, তার মানে ওই পাওনাদার চেকটা নিয়ে ব্যাংকে যায় নাই। এখন দুইজনের মধ্যে যদি একটা গরমিল লক্ষ্য করি যে আমি 5,000 টাকা কমায় ফেলছি কিন্তু ব্যাংকে তো চেক যাই নাই, ব্যাংক কিছুই করে নাই। তার মানে এখন যদি তোমাদের প্রশ্ন করি তাহলে বলো তো টাকাটা কে কমাইছে, নগদান বইয়ে কমাইছে নাকি ব্যাংক কমাইছে? তুমি অবশ্যই বলবা যে নগদান বইয়ে কমাইছে। আসলে মালিক যে ইস্যু করে বা জমা রাখে সম্পূর্ণ কাজ করা হয় নগদান বইয়ের সাথে, ঠিক আছে? কারণ নগদান বই থেকে 5,000 টাকা ইস্যু করা হয়েছে মানে কমায় ফেলছে, কিন্তু এই চেক ব্যাংকে যায় নাই, ব্যাংক কিছুই করে নাই। তার মানে এখন আমার আর ব্যাংকের যদি একটা পার্থক্য আমরা লক্ষ্য করি যে ব্যাংকের টাকা কিছুই হয় নাই কিন্তু আমার 5,000 কি হয়ে গেছে, কমে গেছে। আমি একটা কথা বলছিলাম যদি ব্যাংক থেকে আমি টাকা কমায় ফেলি তাহলে বৃদ্ধি করে দিব, তার মানে এখন আমরা টাকাটা 5,000 বৃদ্ধি করে দিব। তো বৃদ্ধি করলে কোন পাশে লিখবো, বিয়োগ পাশে নাকি যোগ পাশে? ইউ আর রাইট, অবশ্যই আমরা যোগ পাশে লিখবো। কত টাকা? 5,000। কি লিখবো? যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, জাস্ট যোগ পাশে আমরা 2 নম্বরে কি এটা লিখে দিব, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমি শর্টকাটে লিখলাম, ঠিক আছে? তোমরা খাতায় লিখে নাও, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি 5,000, এটা প্রথম কলামে হবে। তারপরে যেটা বলা হয়েছে যে 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এই দেখো এই ক্ষেত্রে এখন আমি কিন্তু চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিচ্ছি 10,000 টাকার একটা চেক, কারণ যখন আমি আদায়ের জন্য ব্যাংকে জমা দিছি তো আমি জানতেছি যে ব্যাংক এই টাকাটা কি করবে, আমার আদায় করে ফেলবে, আদায় করে তার অ্যাকাউন্টে যোগ করে ফেলবে, তা আমি কি করি আমার অ্যাকাউন্টে যোগ করে ফেলি। এই চিন্তা করে যখন আমি আদায়ের জন্য ব্যাংকে চেকটা জমা দিলাম তখন এই 10,000 টাকা নগদের রূপ বা নগদান বইয়ে আমি কি করলাম, যোগ করে ফেললাম। তো পরবর্তীতে বলা হয়েছে যে কিন্তু ব্যাংক কর্তৃক এখন আদায় হয়নি। এই দেখো ঝামেলা কেন হবে না, ঝামেলা এই জন্য হয়েছে কারণ আমি একটি চেক ব্যাংকে জমা দিছি, জমা দেওয়ার সাথে সাথে আমার নগদ বইতে 10,000 টাকা যোগ করে ফেললাম, কিন্তু ব্যাংক কি করে নাই, এখনো এই চেকের টাকা আদায় করে নাই। তো ব্যাংক যদি চেকের টাকা আদায় না করে তাহলে কি ব্যাংক যোগ করছে? না, ব্যাংক যোগ করে নাই। তা আমাদের দুজনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে না যে আমি টাকাটা বৃদ্ধি করে ফেলছি, ব্যাংক কিছুই করে নাই, কারণ ব্যাংক এখন চেকের টাকা আদায় করে নেয়। তার মানে এখন যদি লক্ষ্য করি যে আমি ব্যাংক থেকে টাকা বাড়ায় ফেলছি নাকি কমায় ফেলছি, তোমরা কি বলবা? অবশ্যই যে আপনি 10,000 টাকা বাড়ায় ফেলছেন। তো এখন যদি ব্যাংকের সাথে আমরা মিলাইতে যাই, আমি বলছিলাম বৃদ্ধি করলে হ্রাস করে দিব, এখন আমরা এই টাকাটা কমিয়ে ফেলবো। তো কমাইলে কোন পাশে লিখতে হবে, বিয়োগ পাশে। ইউ আর রাইট, বিয়োগ পাশে আমরা লিখবো জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 3 নাম্বার এন্ট্রি লিখব জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। কত টাকা? 10,000 লিখলাম, 10,000 টাকা, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের আরেকটা এন্ট্রি 4 নাম্বার, দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা নাই। এই জায়গায় একটা চিন্তা করো, এখন একটা কাজ আমার দেনাদার আর ব্যাংক তার দুইজনের মধ্যে করছে আমি জানি না। এই ক্ষেত্রে যখন আমি না জানবো, আমি দুটো অপশনের কথা বলছিলাম, এক বাড়াইলে কমাইবো, কমাইলে বাড়াই। আরেকটা বলছিলাম এই জায়গায় কিন্তু আমি আঞ্চলিক ভাষা ইউজ করে ফেলছি কিছু, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে বড় হয়েছে আঞ্চলিক ভাষা চলে আসে, আমি এক্সট্রিমলি সরি, এগুলো একটু মাথায় নিয়ে নিও। যে আমি বলছিলাম যে আমরা যদি বৃদ্ধি করে ফেলি তাহলে আমরা কি করব, যে আমি প্রথমে বলছিলাম আমরা যদি বৃদ্ধি করে ফেলি তাহলে আমরা হ্রাস করে নিব, আর যদি হ্রাস করে ফেলি তাহলে আমরা বৃদ্ধি করে নিব, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে যে কাজটা হয়েছে আমার দেনাদার এবং ব্যাংক আমি জানি না, যদি আমি না জানি তাহলে ব্যাংক যা করছে আমি ঠিক তাই করে ফেলবো। এটা প্রশ্ন বলা হয়েছে যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে 15,000 টাকা জমা দেন কিন্তু নগদান বইতে লেখা হয় নাই, কারণ দেনাদার ব্যাংকে 15,000 টাকা দিয়েছে, তার মানে ব্যাংক কি করছে 15,000 টাকা যোগ করে ফেলছে না, জমা দিছে মানে কি ব্যাংক 15,000 টাকা যোগ করে ফেলছে। কিন্তু আমি তো জানতাম না, ওই দেনাদার আমাকে বলেনি যে ভাই আপনার টাকা আমি ব্যাংকে দিয়ে আসছি, যদি আমি জানতাম তাহলে আমিও যোগ করতাম, তাহলে আজকে এই গভর্নমেন্ট হইতো না। যেহেতু আমি জানি না ব্যাংকে যা করছে আমি তাই করব, ব্যাংক যোগ করছে তার মানে আমিও কি করব, ইউ আর রাইট, আমিও যোগ করব। 4 নম্বর এন্ট্রি যে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা যা নগদানমুক্ত হয়নি,
লিখবো আমরা দেনাদার কর্তৃক ব্যাংকে জমা যা নগদ হইতে লিখা হয়নি। তোমরা খাতা দিয়ে কিন্তু আমার মতো করে সুন্দর করে অঙ্কটা আমার সাথে সাথে করে ফেলো, তাহলে মাথায় সুন্দরভাবে ঢুকবে। কত হাজার টাকা? 15,000। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা যা নগদ মুক্ত হয়নি কত হাজার? 15,000 টাকা। তারপরে এন্ট্রি হচ্ছে যে ব্যাংক ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। ইস্যুকৃত চেক মানে আমি এই যে আমরা প্রথম 2 নাম্বার যে এন্ট্রিটা পড়ছিলাম 5,000 এর সেম এন্ট্রি, যে আমি একটা চেক ইস্যু করে ফেলছি, তাহলে আমার কাছ থেকে টাকাটা মাইনাস করে ফেলছি, কিন্তু এই চেক ব্যাংক কি করছে, কোনো ভুলবশত মানে কোনো ভুল হওয়ার কারণে ব্যাংক প্রত্যাখ্যান দিয়েছে, মানে এই চেকটা ব্যাংকে অ্যালাউ করে নাই, ব্যাংক চেকটা রিটার্ন ফেরায় দিয়েছে। ব্যাংক যদি চেকটা ফিরিয়ে দেয় তাহলে কি ব্যাংকে টাকাটা মাইনাস করবে? ব্যাংক তো চেকটা গ্রহণই করে না, যে টাকা মাইনাস করবে কিভাবে? কিন্তু ইস্যুকৃত মানে কি, আমি ইস্যু করে ফেলছি, মানে চেকটাকে আমি সাইন করে দিয়ে দিয়েছি, মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি হ্রাস করে ফেলছি, কমায় ফেলছি, ব্যাংকে কিছুই করে নাই। তা আমি কমায় ফেলছি, ব্যাংকে কিছুই করে নাই, তো এখন আমি বৃদ্ধি করে দিব। তার মানে কি ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। তো এখানে আমরা লিখব 5 নাম্বার, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান। কয় হাজার টাকা? 3,000 টাকা। আচ্ছা, পরের এন্ট্রিটা আমরা লক্ষ্য করি। পরের এন্ট্রিতে বলা হয়েছে যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা যা নগদানমুক্ত হয়নি। এই যে যেটা নগদানমুক্ত হয়নি, যেটা ব্যাংকে করছে আমি জানতাম না, আমি ব্যাংক যা করছে আমি তা করব। ব্যাংক লভ্যাংশ আদায় করছে, নগদানমুক্ত হয়নি, এখন নগদানমুক্ত আমরা করব। ব্যাংক কি করছে? আদায় করছে, আদায় মানে ব্যাংক যোগ করছে, তা আমি ওইটা কি করব? যোগ করব। 7 নাম্বার কি লিখবো? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানমুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানমুক্ত হয়নি। কত টাকা? 2,000 টাকা। তারপরে ব্যাংক কর্তৃক, আচ্ছা, তারপরে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এবং ব্যাংক সুদ 200 টাকা নগদানমুক্ত হয়নি। এটা একটা কথা বলি, তিনটা এন্ট্রির মধ্যে আমরা পেজ লাগাই। একটা হচ্ছে ব্যাংক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক বিনিয়োগের সুদ বা ব্যাংক সুদ বা ধার্যকৃত চার্জ বা ব্যাংক জমাকৃত সুদ। মনে রাখতে হবে বিনিয়োগের সুদ, মঞ্জুরকৃত সুদ, ব্যাংক সুদ, এই তিনটা জিনিস ব্যাংক কি করে? তার অ্যাকাউন্টের সাথে যোগ করে। এই তিনটা জিনিস পায়, আমানতকারী তিনটা জিনিস পায়, যে কারণে আমানতকারী অ্যাকাউন্টে ব্যাংক সেই টাকাটা যোগ করে। আবার ধার্যকৃত চার্জ এবং ব্যাংক জমাকৃত সুদ, এই টাকাগুলো ব্যাংক কি করে? আমানতকারী অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে। মনে থাকবে? তার মানে এটা প্রশ্ন বলা হয়েছে যে ধার্যকৃত চার্জ 100 টাকা, তার মানে এই 100 টাকা ব্যাংক কি করে? বিয়োগ করে। তার মানে আমিও কি করব? বিয়োগ করব। ব্যাংক যা করে তাই করতে হবে, ব্যাংক 100 টাকা বিয়োগ করে, তার মানে আমিও কি করব? বিয়োগ করব। মনে থাকবে ধার্যকৃত চার্জ ব্যাংক বিয়োগ করে, তার মানে আমিও কি করব? বিয়োগ করব। তো এই 100 টাকা আমিও বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ পাশে যে 8 নাম্বার ব্যাংক ধার্যকৃত চার্জ, 100। তারপরে ব্যাংক সুদ, ব্যাংক যোগ করে, তাহলে আমি কি করব? ইউ আর রাইট, আমিও যোগ করব। ব্যাংক সুদ যেহেতু ব্যাংক যোগ করে, তাহলে আমিও কি করব? যোগ করব। কত টাকা? 200 টাকা। তাহলে আমিও এখানে 9 নাম্বার ব্যাংক সুদ যোগ করব 200। দেখো আমি কিন্তু মোটামুটি একটু মানে বড় সাইজের একটা ম্যাথ নিলাম। প্রশ্ন কিন্তু এত 3 থেকে 4টা এন্ট্রি থাকবে, এখানে এন্ট্রি দেওয়া আছে প্রায় 8-9টা। এতগুলো এন্ট্রি কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে না, আমি জাস্ট বোঝানোর সাথে অনেক তো এন্ট্রি একত্রিত করে বোঝানোর সাথে এটা ইউজ করব, ঠিক আছে? তো এইটুকু করার পর এটা হচ্ছে যোগ পাস আর এটা হচ্ছে কি বিয়োগ পাস। এই বাকি প্রবলেমটা আমরা কেন সলভ করব একটু লক্ষ্য করো। যোগ পাশে যে টাকাগুলো আছে এই টাকাগুলো যোগ করে আমরা এই জায়গায় লিখব, এই টাকাগুলো যোগ করে আমরা ফাইনাল কলামে লিখব। তো ফাইনাল কলামে এই টাকা এই 70,000 এর সাথে যোগ করে আমরা নিচে লিখব। ধর এখানে হচ্ছে 50,000, আর ধর সাপোজ আমরা এগুলো যোগ করার পরে আমরা পাইলাম এই জায়গায় 50,000, তাহলে সাপোজ 50,000 70,000 আমরা যোগ করে দিব, তাহলে হচ্ছে 1,20,000। আর এইখানে যোগ করে আমরা নামাবো 10,100, সাপোজ 10,100। তো এইটা হচ্ছে বিয়োগের, এই জ্যাকটা হচ্ছে বিয়োগের। তো এই 1,20,000 থেকে 10,100 আমরা কি করবো? বাদ দিব। তাহলে আমরা কত পাবো? 1,20,000
9,900 এরকম না, 1,09,900। আচ্ছা যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট যে একটা কথা মনে রাখবা, এই যে আমরা প্রথমে একটা এন্ট্রি লিখছিলাম না, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 70,000, এইখানে যে এন্ট্রিটা দেওয়া থাকবে এইটার সম্পূর্ণ বিপরীত এন্ট্রি হবে এই টাকার নাম। এইখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত থাকলে এইখানে হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত। আর এইখানে যদি অতিরিক্ত থাকতো তাহলে এই জায়গায় হতো উদ্বৃত্ত। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? আচ্ছা, এখানে হবে যদি ওইটা দেওয়া থাকে তাহলে এইখানে যদি উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে এইখানে হবে অতিরিক্ত, আর এইখানে অতিরিক্ত দেওয়া থাকলে ওই জায়গায় হবে উদ্বৃত্ত। আমার মনে হয় যে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে ক্লাসটা আবার আস্তে করে বোঝার চেষ্টা করো, আবার ক্লাসটা দেখো, এবং আমি যেভাবে মানে অঙ্কের কাজটা করছি খাতায় ঠিক সেম ভাবে তুমিও করার চেষ্টা করো। এবং এই জায়গায় ক্লাসটা করে যদি তোমরা এখনই বইটা রেখে দাও তাহলে কিন্তু হবে না। এখন সেম ভাবে এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত এরকম হিন্টস দেওয়া আছে যে অঙ্কে, এরকম একটা অঙ্ক তুমি নিজে করার ট্রাই করো, ঠিক আছে? এবং ওই অঙ্কে দেখো আমাদের বইয়ে কিন্তু প্রচুর এক্সাম্পল দেওয়া থাকে, ওই এক্সাম্পলগুলো দেখে উদাহরণ মানে তারা করে দেয়, মানে প্রশ্ন আনসারটা তারা করে দিয়ে দেয় বইয়ে। তো এই আনসারটা দেখে তুমি যেভাবে চিন্তা ভাবনা করতেছো স্যারের মতো, ওই চিন্তা ভাবনার সাথে কতটুকু ম্যাচ করাতে পারো ওইটা রিয়েলাইজ করো। এবং যদি কোনো প্রবলেম হয় ক্লাসে যে এই জিনিসটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, এটা কমেন্টে লিখো, পরবর্তীতে এই সমস্যাটার সমাধান করে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করো, ঠিক আছে? তো নেক্সট ক্লাস অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।